রহস্যকথন। আমাদের সকল ভিউয়ার্সদেরকে আবারও আমন্ত্রণ আজকের আমাদের রহস্যকথনের এই গল্প পাঠে। আজকে আমরা যেই গল্প পাঠ করব সেই গল্পটির নাম হচ্ছে ছায়াসঙ্গী, এবং এই ছায়াসঙ্গী রচয়িত হচ্ছেন আমাদের মরহুম স্যার হুমায়ুন আহমেদ, নান্দনীয় লেখক যিনি ছিলেন। যাই হোক, আমরা সময় নষ্ট করব না, কারণ আজকের আমাদের গল্পটি কিছুটা বড়। তো সকলে আমরা কাব্যর পাঠনে শুনে আসবো আজকের রহস্যকথনের গল্প ছায়াসঙ্গী। প্রতি বছর শীতের সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা ভারী খুশি হবে। পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফুটে তা কিন্তু নয়, অন্যান্য জায়গাতেও ফুটে, তাও স্বচ্ছ দেখে আসবে। আমার বেশিরভাগ পরিকল্পনায় শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হয়ে গেলাম। আমাদের গ্রামটাকে অজপাড়া গা বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে গরুর গাড়ির প্রয়োজন হয়। বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পরে সেই যাত্রা অগস্ত্য যাত্রার মতো হয়। অনেক দিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দবর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় জিরজিরে বেত ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। 2-3 জন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধবও জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা 50 ছেলে পুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তার অতিভূত। তারা যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি একগাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণ লোকজন আসছে। তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কন দেখি ছোড়বিয়া, বড় চিন্তাযুক্ত আছি। দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। দিন 4-5 পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কারণেই হোক, আমি লেখালেখি কাটাকুটি করি। সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই। চমৎকার লাগে। প্রায় রাতেই 1-2 করে ঘাতক আসে। এরা জোছনা ভেজা উঠানে বসে চমৎকার গান করে। ও মনা, এই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না, না না না, প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারাদিনই লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি। জানালার পাশে খুট করে শব্দ হলো। তাকে দেখি খালি গায়ে রোগামতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে। চোখ পড়লেই পালিয়ে যায়, কিন্তু আজ পালালো না। আমি বললাম, কিরে? সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কিরে তোর? মন্তাজ মিয়া। আয়, ভেতরে আয়। না। আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলেই গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানালার পাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মন্তাজ মিয়া? আয় ভেতরে। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে ফুঁকে খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটা গন্ধ শুকলো। গালের উপর খানিকক্ষণ চেপে ধরে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল।
রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মন্তাজ হারামজাদা তোমার কাছে নাকি আসে? আসলে একটা চর দিয়ে বিদায় করে দিবে তাকে যদি সে আবার আসে। কেন? বিরাট চোর, যাই দেখে তুলে নিয়ে যায়, ত্রিসীমানায় ঘেঁষতে দিবে না, 2 দিন পর পর মার খায়, তাতেও হুঁশ হয় না। তোমার এখানে সে কি করে? কিছু করে না, চুরি ছন্দানে আছে, কে জানে এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়েছে। না, কিছু নেইনি। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হলাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে 3-4 জন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফুঁপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতাদের একজন বলল, দেখেন তো, এই কলমটা আপনার কিনা? মন্তাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই। 4-5 টাকা দামের বল পয়েন্ট, এমন কোনো মহার্ঘ বস্তু নয়। আমার কাছে চাইলেই দিয়ে দিতাম, চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো, বাচ্চা বয়সে ছেলেটা এমন চুরি শিখে গেল, বড় হয়ে কি করবে? পয়সা, কলমটা কি আপনার? হ্যাঁ, তবে আমি এটা ওকে দিয়েছি, ছেড়ে দিন। বাচ্চা ছেলে, এত মারধর করেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না? শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, হে মাইরে, ওর কিছু হয় না, এই ডের কাছে পানি ভাত, মাই না খাইলে ভাত হজম হয় না। মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখে মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার পাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে 2-1টা কথাবার্তা বলি, আজ একটা কথাও বলা হইল না। মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ মিয়ার যে এক বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে, চুরির ঘটনার 2 দিন পর। গ্রামের মানুষদেরই একটা অদ্ভুত ব্যাপার, কোনো ঘটনা যে গুরুত্বপূর্ণ এবং কোনো ঘটনা যে তুচ্ছ এটা তারা বুঝতে পারে না। মন্তাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে। মন্তাজ মিয়ার ঘটনা এই, 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তার নিয়ে আসে। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্তাজ মিয়া মারা গেল। গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মন্তাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে বলে সুরে সুরে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হতো। পুত্রসুখে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে বাদাছর মন্তাজ মিয়ার কবর হয়ে গেল। সব কিছুই ঘটল খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুরাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিম কলমকান্দা থেকে উপস্থিত হলো। কলমকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে উঠে বলল, তোমরা করছো কি? মন্তাজ মিয়া বাচ্চা আছে, কবর খুঁড়ে তারা বাইর করো, বিরং করবে না। বলাই বাহুল্য কেউ তাকে পাতা দিল না। সুখে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবাই মিলে বলে, এই ও মরে নাই, কিন্তু মন্তাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে তো হইচই শুরু করলো কেন রে? এবং এই কথা শোনার পরে সবাই মৌলানা সাহেবকে ডেকে আনলো। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মন্তাজ বাচ্চা আছে, আপনি এর বাঁচান। আপনি না বললে কবর খুঁড়তো না। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমিও পাও ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক কষ্টে চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাচ্চা আছে বুঝলা কেমনে? রহিমা ফুপাতে ফুপাতে বলল, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে।
এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়, হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মমতাজ মিয়া কবরের পাশে হেলান দিয়ে বসে আছে, পিট পিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখ প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা শুনল না। মৌলানা সাহেব বললেন, কিরে মমতাজ? মমতাজ মৃদু সুরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এ হচ্ছে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, কিন্তু এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মমতাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন, না কিছু কয় না, হারাম জাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত কিছু জিজ্ঞেস করছে। একটা সাংবাদিকও আসছিল, ছবি তুলল, কথা কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করলো না। হারামজাদা বদরান্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয় টয় পেত না? প্রথম প্রথম পাইতো, তারপরে আর পায় না। আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি, আমরা সামান্য মানুষ কি করে বুঝবো কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি? সে কি করে বুঝতে পারলো যে মমতাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, উনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অপরিসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, এবার অনেক বড় বড় ঘটনা হজমও করে নিয়ে নেয়। দার্শনিকের মতো গলায় বলে, আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায়? ছোট চাচা এবং তখন ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম। খবর দেওয়ার দরকার নাই, এমনি আসবে। এমনিতে আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পোলা পাই নিয়ে আইস, চারদিকে খবর গেছে, এই গ্রামের যত মেয়ের বিয়ে হইছে সব হন নায়র আসবে, এটাই নিয়ম। আমি অবাক হলাম। সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়েরা নায়র আসবে। বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ। এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়েরা নায়র আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়। একদিন খুব যত্ন করে যেন দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা, এটা আপনি খেয়াল করবেন। ছোট চাচা এটা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়ে কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভুগদখল করছেন। গ্রামের নিয়ম মতো এক সময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছোট ছেলে মেয়ে। হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টি ডালিম নিয়ে এসেছে। আমরা এবং আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তার শাড়িটি তাকে দেওয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধহয় তারা কল্পনা করতেও পারেনি। তার চোখে টপ টপ করে পানি দেখা গেল। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম। কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিস ফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কি কন ভাইজান? অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। তুমি কি করে বুঝলে যে তোমার ভাই বেঁচে আছে? রহিমা অনেকক্ষণ চুপ করে থাকলো। এরপর বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুই না দৌড়াইতে দৌড়াইতে আসছি। বাড়ি উঠানে পাও দিতে মনে হইল মমতাজ বাচ্চা আছে। কি জন্য মনে হলো? জানি না ভাইজান, মনে হইল। এরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকেই কি তুমি বলতে পারো? জি না। মমতাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরলে সে কি দেখলো বা তার কি মনে হলো? জি না। জিজ্ঞেস করনি? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরো খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল।
আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল। কিছুতেই আর লিখতে পারি না। সব সময় মনে হয় বাচ্চা একটা ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠলো কীভাবে, কি সে দেখলো, তখন তার মনোনুভূতি কেমন ছিল। মমতাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা কি ঠিক হবে কিনা। সবসময় মনে হয় বাচ্চা একটা ছেলেকে বয়সস্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন কৌতূহলীর হাতে পরাজিত হলাম। তখন দুপুরবেলা, গল্পের বই নিয়ে বসেছি। পাড়াগার ঝিম ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানলার বাইরে খুটখুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মমতাজ। আমি বললাম, কি খবর মমতাজ? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে কা। আয় ভেতরে আয়। মমতাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক। প্রায় খানিকটা গল্পগুজব হয়। মনে হয় আমাকে সে খানিকটা পছন্দ করে। এসব ছেলেরা ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অতিভূত হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা। মমতাজ এসে খাটের এক প্রান্তে বসলো। আরে আরে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি, কেমন? আচ্ছা। ঠিকঠাক মতো জবাব দিবি তো? আচ্ছা মমতাজ, কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন কি ভয় পেয়েছিলি? না। না কেন? মমতাজ চুপ করে রইল। আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি চারদিকে অন্ধকার? হ্যাঁ। কেমন অন্ধকার? মমতাজ এবার জবাব দিল না, মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মমতাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার সাথে আসছিল, সেই জন্য ভয় লাগেনি। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্ধারে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করলো? আমার আদর করলো, আর কইলো কোনো ভয় নাই। কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা সে বলল? মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মমতাজ মিয়া ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কিরকম মজার কথা? দু একটা বলতো শুনি। মনে নাই। কিছুই মনে নাই? সে কি এটা বলেছে, বা সে কে এটা বলেছে? চিনা। ভালো করে ভেবে টেবে বলতো, কোনো কিছু কি মনে পড়ে কিনা? ওনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, কিছুই মনে নেই? মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মমতাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মমতাজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মমতাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবু আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিন্তু রহস্য, যে রহস্য তার নিজের কাছে সে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এ অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শাওলাগন্ধি সেই ছায়া সঙ্গীর কথা আমি আজও তো জানতে পারিনি। আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু আসবে যাবে না তার। তো ভিউয়ার্স, আমরা শুনে আসলাম নান্দনীয় লেখক স্যার হুমায়ুন আহমেদের একটি গল্প। আমরা যাকে হচ্ছে ঐতিহাসিক গল্প হিসেবে আমি ধরতে পারি, বা আমরা ধরতে পারি। আমি জানি না আপনারা ধরবেন কিনা, বাট আমি ধরি। যাই হোক, তো আমরা পরবর্তীতে ওনার আরও গল্প নিয়ে আসবো। আমরা আশা করি আমরা হচ্ছে কিছুদিন ওনার গল্প দিয়ে কাটাবো, এবং ভবিষ্যতে আমরা ওনার মিসির আলীর সিরিজটিও নিয়ে আসবো। আপনাদের প্রাণপণ সাহায্য কামনা করছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই কামনা করি। আমাদের নতুন চ্যানেল, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, ক্ষমা করে দেখবেন এবং হচ্ছে আমাদেরকে সুযোগ দিবেন। আজকের মতো এখানেই ধন্যবাদ। পরবর্তীতে আবারও আসছি। আল্লাহ হাফেজ।